রূপম অন দ্য রক্স এই অনুষ্ঠানের আবার আরেকটা নতুন পর্ব নিয়ে ফেরত এলাম প্রতিবারের মতোই। এবং এই যে প্রতিবারের মতো ফেরত আসা, এটা অনেক দিন হলো, প্রায় একটা বছর ধরে এটা আমরা করে চলেছি। 1 বছর এখনো পূর্ণ হয়নি, 1 বছর পূর্ণ হবে, 1 বছর পূর্ণ করবার উৎসবও হবে। একটা বিশেষ এপিসোড করব এরকম প্রস্তুতি নিচ্ছি। সেই যে বিশেষ এপিসোড হবে সেটা শুধু 1 বছর পূর্ণ করার এপিসোড হবে না, সেটা আরো অন্য কিছুও হবে, সেটা যথাসময়ে জানানো হবে। আপাতত এই 1 বছরের পথ চলায় যে একটা তুমুল আবেগ তৈরি হয়েছে, সেই আবেগ, সেই নস্টালজিয়া, এসবের উপর খানিকটা সাঁতার কেটে সেই হাওয়ায় খানিকটা ভাসমান হয়ে পুরনো যা যা জিনিস হয়তো করবার ছিল করা হয়নি, সেসব দিকে একবার তাকাতে ইচ্ছে করছে। তাকাই। কয়েকদিন আগে একটা চিঠি পেয়েছিলাম, হাতে লেখা সুন্দর চিঠি। সেই চিঠি পাঠিয়েছিল পার্থ ঘোষাল। মনে আছে কি? এই যে চিঠিটা এখনো আমি আমার অফিসে আমার ডেস্কে রেখে দিয়েছি। বেশ মোটা কাগজ, ক্রিম কালারের কাগজ, ছবি আঁকার কাগজ, সেরকম কাগজে নীল ডট পেন দিয়ে লেখা, স্পষ্ট অক্ষর। এবং এই যে একটা হাতে লেখা চিঠি হাতে ধরে পড়ছি, এর ফিজিক্যাল খসখসানি সেটাও শুনতে ভাল লাগে, আমার তো তাই ধারণা। পার্থ চমৎকার চিঠি লিখেছিল এবং পুরস্কারও জিতে নিয়েছিল। সে আমাকে বলেছিল এটা তার দ্বিতীয় চিঠি। আগে একটা চিঠি ছিল যেটা আমার হাতে কোনো কারণে এসে পৌঁছয়নি। এই খবরটা পাওয়ার পরে আমি একদম তোলপাড় করে দিলাম। অফিসে যেখানে যেখানে খোঁজা সম্ভব সবই খুঁজে খুঁজে আমি শুধু পার্থের পুরনো চিঠি পেলাম না, আরও কয়েকটা হাতে লেখা চিঠি পেলাম। তক্ষুনি আমার মনে হলো এই হাতে লেখা চিঠি পড়বার যে আনন্দ, সেটা থেকে নিজেকে বঞ্চিত করে রাখবো। 1 বছর তো ফুরোতে চলল, এখনো যদি সেগুলো না পড়ি তাহলে কি পড়া হবেই না? আবার সেই সমস্ত পত্রলেখক পার্থের মতো করেই ভাবতে পারে যে সেই চিঠিগুলো আমি বাতিল করে দিয়েছি, কিন্তু তা তো নয়। আজকে 1 ঝুড়ি ভর্তি হাতে লেখা চিঠি নিয়ে এসেছি। মনে হয় পরপর সেগুলো পড়লেই বোঝা যাবে যে ইমেলে চিঠি আর হাতে লেখা চিঠি, এমনকি ভাষার দিক থেকেও তার এসেন্স আলাদা। এক্ষুনি পড়তে শুরু করে দিই? হ্যাঁ, পড়তে শুরু করে তো দেব, কিন্তু চিঠিটা না, পড়ব একটা গান। গানের সুরও আছে, কিন্তু সুর পুরোটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে কবিতার মতো করেই পড়া যাক। নতুন কবিতা। হ্যাঁ, আগেই বললাম যে এটা নতুন কবিতা ঠিক না, গান। তবে কবিতার আকারেই প্রকাশিত হয়েছে আমার নতুন যে বই বেরিয়েছে গান সমগ্র 2, তার মধ্যেই এই গান আছে। পড়ছি। নতুন চিঠি পাবো বলে পুরনো স্মৃতির ঝাঁপি খুলে উড়িয়ে দিলাম যত জমে থাকা ধুলো। নতুন বাতাস যায় উড়ে যত হাহুতাস এ দুপুরে, জুড়িয়ে দিলাম নির্ঘুম ক্ষতগুলো। দূরে যায় সুরে যায় দিকহীন ওই পাখির দল, কি আশায় সে তাকায় নিয়ে ঠোঁটে হাসি চোখে জল। তাকে তাকে শুয়ে থাকে ছোট স্বপ্নেরা অচঞ্চল, ঝাঁকে ঝাঁকে চিঠি এসে তাকে বলে তোর গল্প বল। এঁকে যায় ছায়াছবি মায়া কাড়া এই অস্তাচল, রেখে যায় মৃত কবি কত সূত্র কে খুঁজবে তল। বাঁকে বাঁকে পড়ে থাকে কত বিদ্রোহ অনর্গল, মাঝে মাঝে বলি তাকে আজ সে কবির গল্প বল। 1 ঝুড়ি হাতে লেখা চিঠি নিয়ে স্টুডিওতে বসে আছি। রোমাঞ্চকর ব্যাপার। তাহলে কোন চিঠিটা পড়া দিয়ে আজকে চিঠি পড়ার অভিযান শুরু হবে? আমার মনে হয় পার্থের কথাই যখন হলো, ওর অভিমানের পালাটা চুকিয়ে দিই। ওর প্রথম চিঠিটা পাওয়া গেছে, সেটাই পড়ি। খুবই ইম্পর্টেন্ট চিঠি, অন্তত আমার নিজের কাছে, আমার লেখালেখির সত্তার কাছে, আমার চরিত্র ব্রহ্ম ঠাকুরের কাছে। পড়া যাক। প্রিয় রূপমদা, ছোটবেলায় স্কুলে পড়াকালীন চিঠি লেখা শেখানো হয়েছিল। সেই সময় অনেক কাল্পনিক ব্যক্তিদের চিঠি লিখতাম। কিছু চরিত্র ছিল ফিকশনাল, আবার কিছু চরিত্র সত্যিকারের।
যদিও সেসব চিঠির দৌড় ছিল স্কুল শিক্ষক অবধি, তার বাইরে কোনোদিন কোথাও পাঠাইনি। তাই বলে কি প্রেমপত্র লিখিনি? অবশ্যই লিখেছি, কিন্তু সেই সমস্ত পত্র তো পোস্ট অফিসে গিয়ে পোস্ট করা হয়নি। এত কিছু বলার একটাই কারণ, তোমাকেই প্রথম চিঠি লিখছি, মানে এক্কেরে প্রপার লেটার যাকে বলে। আবার তুমি আমার জীবনের শিক্ষকও বটে, তাই বৃত্তটা আজকে সম্পূর্ণ হলো বলেই মনে হয়। খুব ভয়ে ভয়ে লিখছি বুঝলে, ভয়ের কারণ যথেষ্টই। চিঠিটা পড়বে খোদ রূপম ইসলাম যে। তবে প্রথম সবকিছুর মধ্যে একটা রোম্যান্টিসিজম আছে বই কি। এই যেমন ধরো, প্রথম ফসিলসের গান শোনা, প্রথম তোমার একক চাক্ষুষ করা, এবং কোনো অপ্রকাশিত গানের সঙ্গে আলাপ, বাংলা রক ম্যাগাজিন সম্পর্কে জানা এবং পড়া, প্রথম তোমার উপন্যাসের সঙ্গে পরিচিত হওয়া, প্রথম তোমার কবিতার বই পড়া ইত্যাদি প্রভৃতি। ঠিক একইভাবে আমার কাছে প্রথম রূপম অন দ্য রক্স বা ROTR-এর স্মৃতিও বেশ উজ্জ্বল। পড়াশুনো করতে করতে একটি ছোট্ট ট্রানজিস্টর রেডিওতে এক রবিবারের রাতে শুনতে পেলাম তোমার গলা। খানিক চমকে উঠেছিলাম বটে, কারণ তখন সবে ফসিলসের গান শোনা শুরু করেছি। বেশ ভালো লাগতো জানো তো তোমার কথা শুনতে। তখন আমার বয়স কম ছিল, কিন্তু তবুও তোমার কথাগুলো এতটাই সহজ সরল ছিল যে আমার বুঝতে অসুবিধা হয়নি। বাংলা গানের পাশাপাশি অনেক বিদেশি গানও শুনতে পেতাম, যার সঙ্গে সেই মুহূর্তে আমার কোনো যোগসূত্র ছিলই না। নতুন নতুন অতিথিদের আগমন আরও সমৃদ্ধ করেছিল ROTR-কে। তারপর থেকে প্রত্যেক রোববারের জন্য অপেক্ষা করে থাকতাম, কারণ রোববার রাত 10টা বাজলেই শুরু হতো ROTR। চিঠি থেকে বেরিয়ে এসে একটা ফুটনোট। এখন ROTR শুধু শুক্রবারের রাত 8টায় নয়, রিপিট ব্রডকাস্ট হয় প্রতি রোববার রাত 9টায়। এটা বলে দিলাম কারণ এখানে পার্থ অনেক পুরনো কথা বলেছে যখন রোববার রাত 10টায় হতো। চিঠিতে ফেরত যাচ্ছি। এই অনুষ্ঠানটি একান্তই আমার নিজের ছিল, কারণ তখন মনে হতো রূপম ইসলাম শুধু আমার সঙ্গেই কথা বলছেন। তাই কোথাও যদি যাওয়ারও থাকতো, আমি রেডিওটি সঙ্গে নিয়ে যেতাম। যেদিন তুমি বললে যে সেদিনের এপিসোডটাই শেষ পর্ব, বিশ্বাস করো আমি খুবই কষ্ট পেয়েছিলাম। এতদিনের যে আমাদের কথোপকথন সব শেষ হয়ে যাবে। যতই একতরফা কথোপকথন হোক না কেন, আমার ছোটবেলার জীবনে ওটাই ছিল অক্সিজেনের মতো, ভালো থাকার চাবিকাঠি। সেদিন বুঝিনি, কিন্তু অনেক পরে বুঝতে পেরেছি যে তুমি নিজে কতটা কষ্ট পেয়েছিলে ROTR-এর অভিযান শেষ হয়ে যাওয়াতে। কাট টু দ্য প্রেজেন্ট, যেদিন আবার ঘোষণা হলো যে রূপম অন দ্য রক্স ফিরছে, আমি যেন এক লহমায় পৌঁছে গেছিলাম সেই ছোটবেলায়। সেই স্কুলের ছাত্র যে রোববার রাতে চুপচাপ বসে রেডিওতে ROTR শুনত আর দারুণ আনন্দ পেত। এই নতুন বেশে পুরনো ছন্দের ROTR, বা বলা যায় ROTR সিজন 2 কিন্তু আমার বেশ ভালো লাগছে। বিশেষ করে স্পেশাল এপিসোডগুলো তো মারাত্মক ভালো। কত নতুন গল্প জানতে পারছি, নতুন গান শুনতে পাচ্ছি, তাও আনপ্লাগড। চিঠি শেষ করার আগে একটা আবদার করতে চাই। জানি না কোনোদিন এটা সম্ভব হবে কিনা, কারণ আমার আবদারটি খানিকটা অসাধ্যও বটে। তোমার উপন্যাসের ব্রহ্ম ঠাকুর এবং এরিক দত্ত দুটো চরিত্রই আমার বেশ প্রিয়। এরিক দত্তের ভূমিকায় তুমি ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছ দানিকেন গানটির ভিডিওতে, কিন্তু ব্রহ্ম ঠাকুরকে এখনও সামনে বা নেপথ্যে দেখা বা শোনা যায়নি। রূপম অন দ্য রক্সের অনুষ্ঠানে কখনো ব্রহ্ম ঠাকুরের আগমন হতে পারে কি? আমার কিন্তু বেশ লাগবে যখন তোমারই এক সত্তা ব্রহ্ম ঠাকুর হিসেবে অনুষ্ঠানে থাকবে বা হয়তো পরিচালনাও করবে। ইতি অনুগত অনুগামী পার্থ ঘোষাল, বেহালা, কলকাতা, 11ই জানুয়ারি 2025। অনেকদিন আগের একটা চিঠি পড়লাম, মানে রূপম অন দ্য রক্স সিজন 2 তখন বেশ জমিয়েই চলছে। হ্যাঁ, চিঠিটা আগে পড়লে আরো ভালো লাগতো, কিন্তু যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এবং এখানে দুটো জিনিস আমার বেশ অন্য রকম লাগলো। একটা হচ্ছে পার্থ সেই দিনের কথা বলেছে যেদিন আমি আগের সিজনটা শেষ করেছিলাম, অর্থাৎ শেষ পর্ব করেছিলাম। এই কথাটা আমার বেশ অন্যরকম লাগছে, তার অন্য কারণও আছে, সেই কারণে পরে আসা যাবে। আপাতত বলি যে ও যে ব্রহ্ম ঠাকুর নিয়ে কথা বলল, অর্থাৎ ব্রহ্ম ঠাকুর ROTR-এ অবতীর্ণ হবেন কিনা সেরকমভাবে আলাদা গলায় হননি, কিন্তু আমি মাঝে মাঝে ব্রহ্ম ঠাকুরের নতুন উপন্যাস ব্রহ্মগুল থেকে পড়ে শুনিয়েছি অপ্রকাশিত অংশ। অতএব সেই জিনিসটি কিন্তু করা গেছে পার্থ। তোমার চাহিদা তো আমি শুনতে পাইনি, তা সত্ত্বেও করা হয়েছে। তার মানে এটাকে বলতেই পারো মেঘ না চাইতেই জল। এক ঝুড়ি হাতে লেখা চিঠি নিয়ে বসে সেখান থেকে বেছে বেছে
চিঠিগুলো পড়ছি। একটা চিঠি পড়েছি, অবশ্য চিঠিগুলো এখনো হয়নি, একটা চিঠি পড়া হয়েছে। এবারে হাতে আছে দ্বিতীয় চিঠি। এই চিঠিটিও কিন্তু আগেরটার মতোই আজকের এপিসোডের সেরা চিঠি হিসেবে নির্বাচিত হচ্ছে না। নির্বাচিত না হওয়ার একটাই কারণ, আগের চিঠিটির লেখকও একবার পুরস্কার পেয়ে গেছেন, এই চিঠির লেখকও পুরস্কার পেয়েছেন এবং তিনি একটি বিশেষ পুরস্কার পেয়েছিলেন। আমার সঙ্গে তার দেখা হয়েছিল, একদম আমার হাত থেকে পুরস্কার তিনি নিয়েছিলেন। তার কারণটা মনে করিয়ে দিই। চিঠিটার বিষয় তো ভালো ছিলই, পাশাপাশি দেখতেও ছিল দারুণ। হলুদ রঙের একটা চিঠি, তাতে ক্যালিগ্রাফিক অক্ষরে লেখা চিঠি, মানে পুরোটা দেখলে মনে হবে যে একটা নকশা, একটা ডিজাইন। হাতের লেখা তো বটেই, কিন্তু সেটাও মুক্তোর মতো বলতে যা বোঝায় তাই। এই পত্র প্রেরক বা পত্র লেখকের নাম সৌরভ। সৌরভ চিঠি লিখেছিল অশোকনগর থেকে। তার লেখা আরেকটা চিঠি, মুক্তোর মতো হাতের লেখা এবং ক্যালিগ্রাফিক অক্ষরে লেখা চিঠি আমি খুঁজে পেয়েছি, এই এক্ষুনি খুঁজে পেলাম। অতএব আর দেরি না করে চিঠিটা পড়ে ফেলা যাক। রূপমদা, ফসেলস বা তোমার গানের শ্রোতাদের প্রিয় গান সম্পর্কে প্রশ্ন করা হলে তারা যেন কোন অকুল পাথারে পড়ে যায়। এত ভালো সব গানের মধ্যে কিছুতেই তারা কোনো একটি নির্দিষ্ট গানকে শনাক্ত করতে পারে না। ব্যক্তিগত স্তর বা গানের সামগ্রিক ট্রিটমেন্টের উপর ভিত্তি করে বিচার করতে গিয়ে তারা বারবারই হোঁচট খেয়ে পড়ে। কেউ কেউ আবার এই বিচার ব্যবস্থায় কাল উত্তীর্ণ হওয়ার মাপদণ্ডকে বসিয়ে জটিল গাণিতিক বিশ্লেষণ করে। যদিও এসবের বাইরে আমিও নই, আমিও এসব যথেষ্ট করেছি, তবু একটি নির্দিষ্ট গানকে প্রিয় গান হিসেবে খুঁজে পেতে আমি ব্যর্থ হয়েছি। তোমার কাছে যেমন তোমার নহি যন্ত্র এসেছিল, আমার কাছে সেটা আসতে অনেকটা সময় পেরিয়ে যায়। 2002 থেকে 2013, প্রায় 11 বছর, এক দুর্গাপূজার সন্ধ্যায় আমার ডিভিডি প্লেয়ারে বেজে উঠেছিল এই গান এবং কাকতালীয়ভাবে তার আগের গানটি আমি শুনেছিলাম ডেভিড বোউইর স্পেস অডিটি। তারপরই মেজর টমের স্পেসশিপ থেকে আমি ছিটকে পড়লাম মহাকাশে। আমার প্রিয় গান মহাকাশ আমাকে এক অন্য মহাজাগতিক অনুভবে নিয়ে গেল। পৃথিবীর সমস্ত জীর্ণতা ও দৈন্য মহাকাশ থেকে দেখা যায় না, তাই মহাকাশ থেকেই আমাদের পৃথিবীকে দেখতে শিখতে হবে। এবং যে আলোর সওয়ার হওয়ার কথা গানে আহ্বান করা হচ্ছে, তা শুধু পদার্থবিজ্ঞানের ভাষা নয়, তা ভীষণভাবে আধ্যাত্মিক। যেমন স্পেস অডিটি গানটিতে ছিল, অ্যান্ড আই থিঙ্ক মাই স্পেসশিপ নোজ হুইচ ওয়ে টু গো। এই লাইন আসলে জীবনের অনিয়ন্ত্রিত ঘটনাচক্রকে নির্দেশ করে। ঠিক তেমনই বলে দেয় চিন্তামুক্ত হয়ে জীবনের হাতে সেই স্পেসশিপকে ছেড়ে দিতে। তাই শূন্যতার ওভারডোজ থেকে ফ্রি জোন আসলে একাকিত্ব থেকে নির্জনতার যাত্রাপথ। মহাকাশে তুমি নির্জন হলেও একা নও, সমস্ত স্ট্রাগলের সেখানেই ছুটি। এই বস্তু নির্ভরতা ও পৃথিবীর শিকলে এই গান আমার কাছে মুক্তির গান হয়ে যায়। অনেকক্ষণ ধরে এক নাগাড়ে সৌরভের চিঠি পড়লাম, চিঠিটার মাঝামাঝি এসে পৌঁছেছি। এখন সময় হয়েছে চিঠি থেকে বেরিয়ে এসে একটা ফুটনোট ঘোষণা করবার। সেটাই এখন বলে নেওয়া যাক চিঠিতে ফেরত যাবার আগে। সৌরভ, তোমার চিঠিতে তোমার প্রিয় গান মহাকাশের সূত্র ধরেই আবার তুমি ফ্রি জোনেও পৌঁছে গেছো, যেটা আমার নিজেরই খুব প্রিয় গান। মানে নিজের গানের মধ্যে যদি প্রিয়ত্ব খুঁজি তাহলে ফ্রি জোন গানটাও আমার খুবই প্রিয়। আর একটা কথাও ভাবছি যে তোমাকে বলবো, বলা যেতেই পারে। তুমি কি কোনোদিন আমার একক অনুষ্ঠানে এসেছো? আমার পরবর্তী একক, যেটার নাম খাস একক 2, সেটা অনুষ্ঠিত হচ্ছে কলা মন্দিরে এ মাসের একদম শেষ দিনে, 31শে মে সন্ধেবেলা। এসো। তার কারণ এই যে একটু আগে তোমার লাইন পড়লাম যেখানে তুমি বলেছ মহাকাশ থেকেই আমাদের পৃথিবীকে দেখতে শিখতে হবে। আমি ঠিক করে রেখেছি এই কথাটি আমি বলবো। ঠিক কোন গান গাইতে গাইতে বলবো সেটা অবশ্য নিশ্চিত করে বুঝতে পারিনি এখনো। অভিযান গানটা গাইতে গাইতেও এখানে আসা যায়। আবার এ কথা দানিকেন গানের অন্যতম ব্যাখ্যা হিসেবেও আসে। অভিযান গাইব কি ঠিক জানি না, তবে দানিকেনটা গাইব বলে আপাতত ঠিক করে রেখেছি। এবং দ্য পারফরমেন্স অফ দ্য সং
উইল বি ভেরি স্পেশাল। তুমি চলে এসো, জেনে নাও কি করে খাস এককের দ্বিতীয় পর্বে তুমি আসতে পারবে এবং চলে এসো। কেমন? তোমার চিঠিতে ফেরত যাচ্ছি। ওই বছর আমি গ্র্যাজুয়েট হই এবং ঠিক করি এই তথাকথিত শিকল নির্ভরতাকে আমি চ্যালেঞ্জ করব। আমার ব্যক্তিগত জীবনে এই গানের প্রভাব নহি যন্ত্রের মতোই। পরবর্তীকালে যখন এরিক ভনের দেবতাদের রথ পড়ি বা ঈশ্বর কি গ্রহান্তরের মানুষ পড়ি, তখনও এই গান আমাকে ভাবায়। মহাকাশে এক প্রকার আমরাও তো এলিয়েন। কেউ যখন জিজ্ঞাসা করে মহাকাশে প্রাণের অস্তিত্বে আমি বিশ্বাসী কিনা, তখন আমারও মনে হয় আমরাই তো সেই প্রাণ। আর তখনই অনুভব করি মহাকাশের চাবি তো পৃথিবীর কাছেও রয়েছে। তাই স্পেসশিপে পাড়ি জমানো এই বাড়ি বসেই সম্ভব। আমার এই 4 দেওয়ালেই তৈরি করা সম্ভব অন্য এক স্পেস, যার নাম ফ্রি জোন। বড্ড সুন্দর চিঠি, বড্ড দার্শনিক এবং ছত্রে ছত্রে এমনভাবে মিলে যাচ্ছে আমার ভাবনার সঙ্গে যে বারবারই তোমাকে নানা রকম কথা বলতে ইচ্ছে করছে। যেমন এই যে এই লাইনগুলো এরিক ভনের দেবতাদের রথ বা ঈশ্বর কি গ্রহান্তরের মানুষ, এইসব বই পাঠ করবার প্রসঙ্গে যা তুমি লিখেছ, সেসব পড়ে মনে হচ্ছে তোমায় আবার জিজ্ঞেস করি, তুমি কি আমার উপন্যাসগুলো পড়েছ? ব্রহ্ম ঠাকুর সিরিজ, যা এরিক দত্ত সিরিজও বটে, সেই সিরিজে সব মিলিয়ে আমি লিখে ফেলেছি 9টি কাহিনী। কোনো কাহিনীর দৈর্ঘ্য বড়, কোনোটি হয়তো ছোট। এবং আমি তো অবশ্যই চাইব যে এই সিরিজের প্রথম বই অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়, পরের বই ব্রহ্ম ঠাকুর +2 এবং তার পরের বই শব্দব্রহ্মদ্রুম, এই 3টে বইতে সব মিলিয়ে রয়েছে 5টি উপন্যাস। অন্য কাহিনীগুলো এখনও হয়তো বই আকারে বেরোয়নি। কিন্তু এই 5টি উপন্যাস যদি তুমি পড়ো, তুমি কতটা খুশি হবে জানি না, কিন্তু লেখক হিসেবে আমি অত্যন্ত খুশি হব। তার কারণ এটা পড়ে দেখবার উপযোগী দার্শনিক এবং বৈজ্ঞানিক মন তোমার আছে। তুমি যদি আগেরবার একটা চিঠি লিখে ROTR-এর সেরা চিঠির পুরস্কারটা অলরেডি বগলদাবা না করে রাখতে সৌরভ, তাহলে এই চিঠিটার জন্য তুমি পুরস্কার পাবার আরও বেশি দাবিদার হতে, এটা তোমায় বলতে পারি। আজকের চিঠি প্রবণ বা চিঠি প্রধান এপিসোডের শেষ চিঠিটি পড়ছি। এটিও অবশ্যই হাতে লেখা এবং এসেছে অনেকদিন আগে। এই সমস্ত চিঠিগুলো কি করে যে আমার দৃষ্টির আড়ালে চলে গেছিল জানি না। যাই হোক, পাওয়া গেছে, পড়া হচ্ছে এবং এটাও ঘোষণা করা হচ্ছে যে এখন যে চিঠিটা পড়া হবে সেটা হলো ROTR লেটার অফ দ্য উইক। প্রিয় রূপমদা, জানি না এই চিঠিটা আপনার কাছে পৌঁছে দিতে পারবো কিনা, তবে যদি পারি মনের মধ্যে জমে থাকা কয়েকটা কথা আপনাকে বলতে চাই। আমার নাম রাতুল মুখার্জি, কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। আপনার সাথে আমার পথ চলা শুরু প্রায় 10-12 বছর আগে থেকে। তখন অবশ্য আপনার গানের অর্থ বোঝার ক্ষমতা আমার ছিল না, বুঝতে পারতাম না। তবে কেমন জানি আপনার গানের শব্দগুলোর মধ্যে লুকিয়ে থাকা না বোঝা গভীরতাটা প্রতিনিয়ত আপনার দিকে, আপনার গানের দিকে আমায় আকর্ষিত করত। আস্তে আস্তে যখন বয়স বাড়ল, অল্প বিস্তর বাংলা বই পড়ার দৌলতে যখন বাংলা শব্দের অর্থ বুঝতে শিখলাম, ভয়ঙ্করভাবে নাড়া দিয়ে উঠতে শুরু করলো আপনার সৃষ্টিগুলো, প্রতিদিন প্রতিক্ষণ। আজ আমার বয়স 19 বছর হতে চলল। গত 3 বছর ধরে আমিও লেখালেখি শুরু করেছি। তার সূত্রপাত অবশ্য নিজেকে প্রকাশ করতে আত্মকেন্দ্রিক রূপেই। যত দিন এগোলো, সময়ের এবং আমার চিন্তাধারার পরিবর্তনের দৌলতে তা আত্মকেন্দ্রিক থেকে সমাজকেন্দ্রিক এবং আমার স্বল্প জীবনের অভিজ্ঞতা থেকে আত্মজৈবনিক হয়ে উঠতে শুরু করলো। এবছর অক্টোবর মাসে আমি একটি ব্যান্ড তৈরি করি, নাম খবর। আমার স্কুলের কয়েকজন বন্ধুদের এবং চেনাশোনা মিউজিশিয়ানদের নিয়ে আমার জমে থাকা কয়েকটি গান প্রকাশ করার উদ্দেশ্যে গত 11ই ডিসেম্বর আমাদের প্রথম গান পবিত্র মুক্তি পেয়েছে। আমার লেখা, সুর দেওয়া এবং আমিই গেয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় গান এবং আমাদের প্রথম অ্যালবাম মুক্তির প্রস্তুতি নিচ্ছি। আমার জীবনে আজ অবধি যতটুকু মানুষ হতে পেরেছি তাতে আপনার অবদান শব্দে বলে বোঝাবার ক্ষমতা আমার নেই। আপনার দেখানো পথে আজ মনে বিশ্বাস ও দুচোখে স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছি। আপনার পথে আমার সঙ্গীত যাত্রায় সর্বদাই সাহস জোগানোর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। প্রণাম নেবেন এবং আমায় আশীর্বাদ করবেন যেন সঠিকভাবে আমার গানের মাধ্যমে
সমাজের প্রতি, মনুষ্য জাতির প্রতি আমার দায়িত্ব আমৃত্যু নির্বহন করতে পারি। গানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রক। আমি জানি আমরা আসলে যন্ত্রণা প্রজাতির ছেলে, আমাদের পথে পথে ভাঙা কাজ পড়ে থাকে। তবুও আপনার দেওয়া সাহস আমায় বলায়, চলো আজ দেওয়া যাক হাতে হাত নিরুপায়, যাব দূর বহুদূর বাঁচবার সীমানায়। ইতি রাতুল, কলেজ পড়ুয়া। তার নিচে ওর ফোন নাম্বারটাও লিখে দিয়েছে, সেটা আমি এখানে আর পড়ে শোনালাম না। রাতুল, তুমি গান লিখছো, তুমি ব্যান্ড তৈরি করেছো, অনেক অনেক শুভেচ্ছা। যেন তোমার গান আমি শুনলাম, বেশ নতুনত্ব আমি পেয়েছি। তবে রেকর্ডিং স্ট্যান্ডার্ড এবং অ্যারেঞ্জমেন্ট স্ট্যান্ডার্ড আর একটু ভালো করতে হবে। যে সাউন্ডস তুমি ব্যবহার করেছো, সেই সাউন্ডের প্রোডাকশানে আরও যত্নবান হতে হবে। নিশ্চয়ই সেটা হতে পারবে, কারণ এটা যদি তোমার প্রথম কাজ হয়, তাহলে সেই জায়গা থেকে বেশ ইমপ্রেসিভ, এটা বলতেই হবে। লিরিক রচনায় আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। আর গাওয়াতেও উচ্চারণ এবং সুরস্থাপন, মানে তুমি কতটা সুরে গাইছ, মাঝে মাঝে যে নড়ে যাচ্ছে সেইটায় সতর্ক হওয়া খুব জরুরি। আমি এক্ষুনি এই গানটা বাজাচ্ছি না, তার কারণ এই গানটা এমন একটা বিষয়ের উপর রচিত যা খুব একটা রেডিও ফ্রেন্ডলি নয়। কিন্তু গানটার নাম তো সবাইকে বলাই রইল। যারা এই অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই ইউটিউবে সার্চ করে শুনে নিতে পারেন তোমার প্রথম কাজ, তোমাদের ব্যান্ডের নাম খবর, আর গানটার নাম হলো পবিত্র। তোমার চিঠি তো পুরস্কার পেল, সেরা চিঠির পুরস্কার। জেনে নাও কিভাবে এই পুরস্কার সংগ্রহ করবে। পুরস্কার সংগ্রহ করতে তোমার মোবাইল নম্বর ইমেল করো rotr@friendsfm.in এবং টিম ফ্রেন্ডস এফএম যোগাযোগ করে নেবে তোমার সাথে। যে গানটি আমার মনে পড়ে গেল, থিমেটিকভাবেই মনে পড়ে গেল, ওদের পবিত্র বলে যে গান, সেই গান শুনতে শুনতে। গানের নাম নীল নারী। আর সেখান থেকে কয়েকটা লাইন তোমাদের জন্য আলাদা করে পড়ে দিতে অবশ্যই পারি। ভালোবাসার মেয়ে, ভালো সবার চেয়ে, ওর সহজ আকর্ষণ কেউ কাটাক তো দেখি। ভালোবাসার মেয়ে সোজা সবার চেয়ে, ওর প্রেমের আগ্রাসন কেউ ঠেকাক তো দেখি। ওর অক্ষরে কোনো অঙ্ক নেই, ওর অন্তরে আতঙ্ক নেই। জপ মন্ত্র নেই, ষড়যন্ত্র নেই, কোনো কাঁটাতারের সীমান্ত নেই। ওর মতো উদাসীন কেউ তাকাক তো দেখি।